এই যে জঙ্গি নাটক করে মানুষের কষ্ট দিচ্ছে জেলখানার মধ্যে, নিরীহ লোক, এটা কোথাও জড়িত না। এটার জন্য কি কমিশন দরকার না? বলেন আপনি আমাকে। ভাই এই জঙ্গি নাটক করে করা উচিত না? হাসিনুর ভাই ধরেন আপনি আপনার জায়গায় দাঁড়ায় আপনি সেনাবাহিনী, তারপরে গুম, তারপরে আপনি নিজে গুম হয়েছিলেন, আপনি আপনার জায়গাগুলো নিয়ে কাজ করছেন। এখন এই যে কমিশন হবে, কমিশন তো আমি মনে করি জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হলো, এই পুরো হত্যাকাণ্ড নিয়েই তো একটা কমিশন হওয়া দরকার। এটার ইতিহাস থাকতে হবে না? ইতিহাস না হলে তো ওই যে 30 লাখকে যেমনে এই 3 লাখকে 30 লাখ বানায়, যেমনে 3 লাখকে না, আপনি তো একটু আগে বললেন যে 3 লাখ মারা গেছে, 3000 খুঁজে পাবেন না। 3000 খুঁজে পাবেন না, সারা গ্যারান্টি দিলাম আসিনুর ভাই, বিশ্বাস করেন 3000 আপনি খুঁজে পাবেন না। খুঁজেন, এখনো তো সুযোগ আছে। এখন ওরা খুঁজে বার করে যে শেখ মুজিব এই ডালিমকে নিয়ে আসছিলাম, সেই ডালিম হচ্ছে গিয়ে 2 নাম্বার ডালিম। ডালিমের 4 আঙ্গুল কেন, 4 আঙ্গুল কেন এটা বুঝিস না? মাঝখানের আঙ্গুল শেখ মুজিবের কবরে যায় খুঁজে বার করার পিছনে আছে মাঝখানের আঙ্গুলটা, ওইখানে যায় খুঁজ গিয়া। ডালিম নাকি আসল না নকল এটা নিয়ে তাদের সমস্যা, এটা হচ্ছে তাদের কোশ্চেন। এখন এত অসভ্য, এত মূর্খ এই আওয়ামী লীগের লোক, এদেরকে বুঝাইতে পারবে না সারা জীবনে। মেজর ডালিম হইলো 2 নাম্বার। ভদ্র মানুষ কিভাবে আওয়ামী লীগ করে? এই স্বাধীনতার অবদানটা কি? আমার লজ্জা লাগে ভাই। ভদ্র অভদ্র না, কোনো মানুষ কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না, ভদ্র আর অভদ্র না। আমি তো আওয়ামী লীগ করি না, অভিশপ্ত লীগ, এটা অভিশপ্ত লীগ। যাই হোক, শেষের দিকে কিছু কথা বললাম, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার এখানে খুব সম্মানিত পারভেজ ভাই, হাসিনুর ভাই, আপনাদের এই মানে বিডিআর এর লোকজনের সাথে যখন কথা বলি না ভাই, নিজের কাছে এত কষ্ট লাগে ভাই, যে কি বলবো। এদের এই কিছু ভয়েস পেয়েছি আমি, হাউ মাউ করে কান্না, অসুস্থ, বুঝছেন, খুব অসুস্থ। তার এই হসপিটালে আপনার চিকিৎসা, যে চিকিৎসা দেয়, এই চিকিৎসা তো আসলে তার এখন বিদেশে নিয়ে যাওয়া দরকার। এর মাঝখানে অনেক মানুষ মারা গিয়েছে যাদেরকে হসপিটাল নিয়ে যান। একজন ডাক্তারের নামটা আমি ভুলে গিয়েছি, এক হিন্দু ডাক্তার ছিল। আমি বলি, জেলখানায় আমি ছিলাম, আমার গোফরান মল্লিক আমার সুবেদার, ওখানে সুবেদার মেজর, সকালবেলা আমার জন্য ডিম সিদ্ধ নিয়ে আসে, সারা খান। ওই আমার যেভাবে ব্যবহার করে, সিওকে কমান্ডিং অফিসারকে যেভাবে ব্যবহার করে, আপনার জন্য ডিমটা নিয়ে আইসি। এই শাকিল ভাই, ওই যে ডাক্তারটার নাম কি? যে কেরানীগঞ্জে ছিল এক হিন্দু ডাক্তার, নামটা ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি মনে নাই। একজন হাসিনুর ভাই একজন হিন্দু ডাক্তার ছিল, সে আসলে ডাক্তারই কিনা সেটা সন্দেহ, মানে বিডিআর এর ওনাদের বক্তব্য অনুযায়ী। সেই লোকরে করতো হচ্ছে গিয়ে, সে বলছে যে জিজ্ঞেস করতো যে আপনি কি বিডিআর এর? বলতো বিডিআর এর, বলছে বিডিআর এর লোকজনকে চিকিৎসা দেওয়া নিষেধ। এই তদন্ত প্রক্রিয়ার সাথে সঙ্গত কারণে আমরা ওই দুটো রেফারেন্স 21শে আগস্ট এবং কিবরিয়া হত্যাকাণ্ডের কথা এই জন্য বললাম যে এই রেফারেন্সটা আমাদের সামনে দৃশ্যমান। সো যেহেতু অধিকতর তদন্তের বা একটি তদন্ত কমিশন হয়েছে, আইনের এটাই হচ্ছে কাস্টমস, এটাই হচ্ছে প্রথা, এটাই হচ্ছে রেফারেন্স, যে এখন যারা ভেতরে আছেন তাদের সবাইকে জামিন দেওয়া হবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে দুটো মামলা ছিল প্রাগ ঐতিহাসিক যুগ থেকে, সে ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমলে, ইভেন তো বাংলাদেশে এটাই চলে আসছে। আমরা এর আগে যে মামলা দুটোর কথা বললাম, সেই মামলাগুলো তো একই ছিল। সেটা হলো একটি হত্যা মামলা হয়েছে একই এফআইআর থেকে, একটি হত্যা মামলা হয়েছে এবং একই সাথে একটি বিস্ফোরক মামলা হয়েছে। এই দুটো মামলা একসাথে চলে, এটাই ছিল আইন, সব জায়গায় একইভাবে হয়েছে। এবং যার কারণে আপনি দেখবেন যে 21 আগস্টের মামলায় তারেক রহমান সাহেব সহ যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, বাবা সাহেব সহ যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, দুটো মামলায়, হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন দিয়েছে, দুটো মামলায় যাবজ্জীবন দিয়েছে। কিবরিয়া সাহেবের মামলাটা চলমান, সেখানে দুটো মামলা চলছে, দুটো মামলায় একটি বিস্ফোরক একটি হত্যা একসাথে চলছে। সুরঞ্জিত সেন গুপ্তের যে তার সংসদীয় আসন, সেখানে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই মামলাটি একইভাবে হত্যা মামলা বিস্ফোরক মামলা একই সাথে চলছে। দুর্ভাগ্যজনক হলো এই বিডিআর মামলার ক্ষেত্রে এসে ভিন্নতা আমরা দেখলাম। সেখানে সকল ন্যায্যতা পরিহার করে, সকল ইতিহাস ঐতিহ্য, কাস্টম, প্রসিডিউর লকে ব্রেক করে হত্যা মামলাটিকে আগে চালিয়ে নেওয়া হলো, বিস্ফোরক মামলাটিকে বন্ধ রেখে। এখন হত্যা মামলায় রায় হয়েছে, সেই রায়ে একটি বড় অংশ খালাস পেয়েছে, কেউ মৃত্যুদণ্ড হয়েছে, একটি অংশে যাবজ্জীবন হয়েছে। এই মামলা হাইকোর্ট ডিভিশনে গেল, ডেথ রেফারেন্সে মামলা শুনানি হলো, সেখানে রায় হয়েছে।
সেই রায়ে মৃত্যুদণ্ডের সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে। যাবজ্জীবন যারা ছিল অনেককে ফ্রি করে দেওয়া, যারা খালাস ছিল এদের মধ্যে খুব অল্প সংখ্যককে নতুন করে আবার কাউকে 5 বছর কাউকে জেল দেওয়া হয়েছে। এই রায়ের পরে এই মামলাটা এখন অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আছে। বলছিলাম যে জামিন দেওয়ার ক্ষেত্রে তাহলে আইনের প্রক্রিয়াটা কি? হত্যা মামলার ক্ষেত্রে জামিন দেওয়ার ক্ষেত্রে হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন বা যাদের যেটুকু জেল যেটুকু অলরেডি সার্ভ আউট হয়েছে তাদেরকে এই আদালত যে কোনো সময় ছেড়ে দিতে পারেন। এটা হত্যা মামলার সাথে যারা কনভিক্টেড অথবা যারা রিলিজ হয়েছেন, একুইটাল হয়েছেন, তাদেরকে ছেড়ে দেওয়ার একটি সুযোগ এই 9 তারিখে আছে। এটা গভর্নমেন্ট চাইলে আপনি যাদের কথা বলেছেন তাদের মেকানিজমে বিজ্ঞ আদালত একটি ন্যায়ানুগ আদেশ দিতে পারে। আর যারা ওই হত্যা মামলার সাথে কোনোভাবেই কনভিক্টেড হলেন না, যারা ওই মামলা থেকে ফুল একুইটাল পেয়ে গেলেন, খালাস পেলেন, তাদেরকে এই একটি ঠুনকো অজুহাতে এই বিস্ফোরক মামলার সাথে সংযুক্ত করে তাদেরকে আজ পর্যন্ত জামিন দিলেন। সো যারা খুব নির্মম ভাবে বলি, এই সংখ্যাটা সম্ভবত আমাদের শাকিল ভাই অনেক ভালো বলতে পারবেন, যারা ওই মামলা থেকে খালাস পেয়েছেন, হত্যা মামলা থেকে কোনো পর্যায়ে তারা ওই মামলার সাথে কনভিক্টেড হননি, কোনো সেন্টেন্স তাদের উপরে নাই, এই সংখ্যাটা সম্ভবত 572 বা তার চেয়ে বেশি হবে। এই সংখ্যাটার মধ্যে কোন প্রকার কনভিক্টেড না হওয়া সত্ত্বেও একটি বড় অংশ ইতিমধ্যেই মারা গিয়েছে, আর বাকি অংশটা এখনো ধুকে ধুকে মরে যাওয়ার অপেক্ষায় আছে। আমরা মনে করি আজকে আমরা এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক পরিচালক আমরা ইলিয়াস ভাইয়ের মাধ্যমে গভর্নমেন্টকে এই মেসেজটি দিতে চাই যে এটি হচ্ছে বিচারের নামে সবচেয়ে বড় প্রহসন। যারা খালাস পেল, হত্যা মামলা যারা খালাস পেল, অথবা হত্যা মামলা যাদেরকে যেটুকু কনভিকশন দেওয়া হয়েছিল, সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটুকু অলরেডি সার্ভ আউট হয়েছে, তাদেরকে রাখবার মতো কোনো আইনি প্রক্রিয়া গোটা দুনিয়ার কোথাও নেই। যে দুনিয়া, আমরা পাকিস্তানের কথা বলি সবচেয়ে হিংস্র আইন, সেখানেও এই আইনের দ্বারা কোনোভাবেই, যাদের জঙ্গিদের কথা বলি, তাদেরকে এভাবে বিনা বিচারে অন্যায়ভাবে আটকে রাখার কোনো নজির নাই, পৃথিবীর কোথাও নেই। আমরা আশা করছি যে 9 তারিখে অন্তত যারা শুধুমাত্র বিস্ফোরক মামলায় আটকে আছেন অথবা হত্যা মামলা যাদের সার্ভ আউট হয়ে গেছে, তাদের সবাইকে এই সংখ্যাটা অনেক বেশি, আমরা আশা করছি ন্যায় বিচারের স্বার্থে অন্তত তাদেরকে খালাস করে দেবেন, তাদেরকে জামিন দিয়ে দিবেন। এরপরে যাদের জি ফারুজ ভাই আসছি আপনার কাছে আবার। তুহিন ভাই বলেন, আপনাদের পরিবারের অবস্থাগুলো কি এখন, আপনার কেমন দেখছেন বলেন। আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে উপস্থিত করার জন্য। সেই সাথে আমার বাবাদের প্রিয় অভিভাবক জনাব হাসিনুর রহমান স্যার আছেন এখানে, তার কাছে অনেক কৃতজ্ঞ। তিনি যেহেতু একসময় আমাদের বাবাদের অভিভাবক ছিলেন, বর্তমানে আমাদের বাবাদের অবর্তমানে তিনি আমাদের বিষয়ে স্বচ্ছ যে কথাগুলো তুলে ধরেন দেশ ও জাতির মাধ্যমে, তার জন্য তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আসলে কিছু কিছু জিনিস আছে, দেখেন, পিলখানা হত্যাকাণ্ড যে ঘটনাটা, এটা সে সময় যে বিদ্রোহ রূপে রূপ দেওয়া হয়েছিল, এটা কিন্তু করছিল ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের ইন্ধনে। তৎকালীন কিছু অপসাংবাদিক, মুন্নি সাহা বা ভারতীয় কিছু দালাল সাংবাদিক যারা আছে, তারা এটাকে বিদ্রোহ আকারে রূপ দিয়ে সারা বাংলাদেশে কিন্তু ছড়াই দেয়। কিন্তু এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডর পরে মিডিয়ার এক তো ফ্যাসিস্ট হাসিনা এমন একটা কাজ করছে যে এক ঢিলে 2 পাখি মারছে। বাংলাদেশের সেনাবাহিনীর আমাদের চৌকস 57 জন সেনা কর্মকর্তা, বীর সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে এই হত্যা করা হয়েছে। আবার এই মামলাতেই নিরীহ বিডিআর সদস্যদেরকে, দেশপ্রেমিক, তাদেরকে ফাঁসানো হয়েছে। এই মামলার ব্যাপারে যদি আমরা কথা বলি, হাসিন স্যার তো আসলে আগেই বলে ফেলছেন যে মামলা করছে, ঘটনা ঘটাইছে হাসিনা, মামলা করছে হাসিনা, তদন্ত করছে হাসিনা, বিচারও করছে হাসিনা, সবই যদি হাসিনা করে, তাহলে এই প্রহসনের মামলাটা এখনো কি জন্য আছে? আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে আমার পরিচয়টা দিই। আমার বাবা ল্যান্সনেক সিগন্যাল কামরুল ইসলাম। আমার বাবা তৎকালীন সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হক সাহেবের পিএ ছিলেন। তো আমি বাবার মুখে যতদূর শুনছি,
অফিসার সম্পর্কে। আমরা বাইরে থেকে হয়তো বা অনেক মানুষ মিন করে যে একটা অফিসার সৈনিকের সম্পর্ক না কত দূরত্ব, আসলে কিন্তু তা না। কারণ আমার বাবু তো সবসময় অফিসারদের সাথে উঠা বসা করতেন, যেহেতু একটা স্যারের শহীদ কর্নেল মুজিবুল হক স্যারের পিএ ছিলেন, তার সঙ্গে উঠা বসা করতেন। এত ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে আমি আব্বুর মুখে শুনছি যে উনি এত ভালো মানুষ ছিলেন যে আমাদের পরিবারের পারিবারিক খোঁজ খবর পর্যন্ত নিতেন, এতটা ভালো মানুষ ছিলেন। প্রত্যেকটা অফিসারই কোনোদিন কাউকে তাদের মধ্যে এত রেসপেক্ট করতো, বা যে ভাইকে ভাইয়ের মতো, বা যারা ছেলের বয়সী ছিল তাদেরকে ওইভাবেই সম্মান করতো। যেখানে এখানে হাসিন স্যার আছে, উনি হয়তো বা বিডিআর ছিল 40 রাইফেল ব্যাটালিয়ন না কত ব্যাটালিয়ন হয়তো ছিল, আমি যা শুনছি আব্বুদের মুখে। তো উনি ভালো বলতে পারবে যে তাদের সাথে সম্পর্কটা, বিডিআর আর অফিসার তাদের সাথে সম্পর্কটা কেমন ছিল। অতএব এই ঘটনাটা যে শুধু বিডিআরদের মাধ্যমে হয়েছে এটা কিন্তু বলা ভুল। কারণ হতে পারে যে কিছু দুষ্কৃতিকারী বা হাসিনার ইয়াতে থাকতে পারে, কিন্তু ঢালাও ভাবে যে বিচারগুলো করা হয়েছে, এই যে 850 আসামি, প্রায় 834 জন আসামি করা হয়েছে এই হত্যা মামলায়, এই 850 হত্যা মামলার আসামিদের মধ্যে যাবজ্জীবন দেওয়া হয়েছে 181 জনকে, ফাঁসি দেওয়া হয়েছে প্রায় 150 জনকে, 300 আপ। এই প্রহসনের মামলায়, এই মিথ্যা মামলাতে শুধু একটা মিথ্যা সাক্ষীতে কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসি, কাউকে খালাস, মানে বিভিন্ন ভাবে ফাঁসানো হয়েছে। আমার বাবা কিন্তু পিলখানা ঘটনার পরে 43 দিন মতো গুম ছিল, কোনো যোগাযোগ ছিল না আমাদের সঙ্গে। এক পর্যায়ে আসলে এত অমানসিক অমানবিক নির্যাতন হয়েছে, হাসিনার কিছু দোষর ছিল যারা সে সময় হয়তো বা আর্মিদের আমাদের দুইটা বাহিনীকে ধ্বংস করছে, সেনাবাহিনীকে। আপনার বাবা ওই 43 দিন কোথায় ছিল এটা জানতে পারছিলেন পরে? পরে বলতে ভাই জানতে পারছি, এটা আব্বু আসার পরে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে উনি কিছুদিন র্যাবে ছিল, কিছুদিন ডিজিএফআই তে ছিল। র্যাব 28 তারিখ থেকে র্যাব কত ছিল, 2 না 1? এটা সম্ভবত র্যাব আপনার খিলগাঁওতে তখন র্যাব কত ছিল, র্যাব কি 2 ছিল পসিবল। আমাদের উচিত সেটা, ওই ব্যক্তিগুলো জেলখানায় আছে, আমি বিশ্বাস তাদের সাথে কথা বলে সত্য ঘটনা তারা বলবে। তো দণ্ড মাপ করব না, দণ্ড বাদ দিয়ে দিব, রাজশাহী করব, এটা কমিশন করবে, তারা এই দেওয়ার অধিকার রাখে না। আমরা এই জন্য আরো যোগ্য ব্যক্তি 7 জন, তো 2-1 জন বা 3 জন বাড়ানো যায়, অসুবিধা নেই। বিশাল সেন্সিটিভ ইস্যু, এটা রাষ্ট্র বহিরাষ্ট্র জড়িত থাকার সম্ভাবনা খুব বেশি। দলীয় সরকার, ইলিয়াস ভাই একটা জিনিস বলি আপনাকে, ক্ষতিগ্রস্ত সেটা সরকারি লোক, যারা অপরাধ করছে তারাও সরকারি লোক, রাজনীতিবিদরাও সরকারি লোক, তদন্ত করছে এরাও সরকারি লোক, গোয়েন্দা সংস্থা এরাও সরকারি লোক, আপনার বিচার যারা করছে এরাও সরকারি লোক। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, কেউ ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার দরকার আছে। ওইটা ওই নম্বর অধ্যাদেশ ইনশাল্লাহ থাকবে না, ইনশাল্লাহ আমরা সেটা আমরা মনে করছি যে সেটা যদি থাকে তাহলে কোনোভাবে না, কারণ সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এরই মধ্যে যে এই বিচারে যতজনকে নেওয়া হয়েছে সবই তো নিরপরাধ, সবাই। আমি মনে করি প্রতিটা মানুষের, কারণ শেখ হাসিনার এই সরকার যেটা করেছে 9 তারিখ, এই 25 তারিখের পরপরই যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকেই নিয়ে তারপর র্যাব 2 র্যাব 1-এ অত্যাচার করা হয়েছে। কেউ তারপর আর কথাই বলতে, আমি বিডিআর এদের সাথে কথা বলেছে, তারা যেটা বলেছে যে ভাই 25 তারিখের পরে যখন কিনা আমরা বিডিআর এর এখানে, আমরা তো জানি যে আমরা নিরপরাধ, ইভেন যারা হসপিটালে ছিল তা বলছে ভাই আমরা তো জানি আমরা নিরপরাধ, আমাদের কি হবে, এখানে সিসি ক্যামেরা আছে, সবকিছু আছে, কারা করেছে সব দেখা গিয়েছে। সো আমরা আমাদের মতো খুব নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছি। মসজিদের ইমাম সাহেব যিনি কিনা দরবার হলে ছিল, কোরআন তেলাওয়াত করেছে ওই দিন, তিনি সব দেখেছেন এই ঘটনার, সেই কারণে তাকে সবার আগে হত্যা করা হয়েছে। সো এই জিনিসগুলো প্রমাণ করে যে যারা সত্য কথা বলতে চেয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। অতএব আমি মনে করি জেলে যারা ছিল সবাই নিরপরাধ। যারা খুন করেছে, অবশ্যই বিডিআরের অনেক সৈনিক সেখানে জড়িত ছিল, তারা সেটা হয়তো ষড়যন্ত্রের সাথে জড়িত না, কিন্তু পরবর্তীতে তারা সেটার সাথে যুক্ত হয়েছে, তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বিচারের নামে যারা কিনা নিরপরাধ তাদেরকে হত্যা করা হবে, ফাঁসিতে দেওয়া হবে, এটা থেকে অবশ্যই সরকারকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা আজকে এখান থেকে সরকারকে বলতে চাই এই উঙ্গ নাম্বার যে অধ্যাদেশ সেটা এখান থেকে সরাইতে হবে। অ্যাডভোকেট পারভেজ হোসেন, আপনার কাছে যাই। পারভেজ ভাই, এখন পর্যন্ত মামলার যে অবস্থা, আপনার কাছে কি তথ্য মনে হচ্ছে কিনা যে এবারও আগের মতো শুনানির সময় কোনো ধরনের
সরকার ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি নিজকে খুব সৌভাগ্যবান মনে করছি যে যে কোনো ওয়েতে, যে কোনো একটা টপিক্সে এই লেভেলের সাথে, কারণ হচ্ছে যে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমরা একটা সময় ইলেজে একটু এই টপিক্সের বাইরে একটু কথা বলবার ইচ্ছে করছে। বিশেষ করে 2014, 2018, 2024 নির্বাচনের পরে 56 জনকে তারা হত্যা করেছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি আজকে, সেটা হচ্ছে যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা সবসময় বলে থাকি যে 57 জন বা 58 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তার প্রায় দ্বিগুণেরও বেশি বিডিআর সদস্য মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে, কি হয়েছে, সেই পিলখানার যিনি পেশ ইমাম ছিলেন সেই ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা অনুসন্ধান চলছে এখনো পর্যন্ত, সেটাতে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজনটার কারণ হচ্ছে একদিন পরেই বিডিআর এর যে মামলাটি আছে, বিস্ফোরক দ্রব্য মামলা, সেটির জামিন শুনানি আছে। আপনাদের গত মাসেই বলেছিলাম যে বারে বারে এই একইভাবে কালক্ষেপণ করা হচ্ছে। একবার পিপি নিয়োগ দেওয়া হয় নাই, এরপরে পিপি নাই, এরপরে পিপি রায় পড়ে দেখার সময় পায় নাই, নানান ভাবে তারা এটার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা জানি না 9 তারিখে আসিফ নজরুল ভারত, প্রথম আলো এবং ডেইলি স্টারের সহায়তায় কি ষড়যন্ত্র নিয়ে তারপরে বসে আছেন। তবে আমরা এতদিন ধরে যেটা মনে করেছি যে দেশের সরকারকে একটু সময় দেওয়া দরকার, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। আমি আসিফ নজরুল সহ সরকারকে এইটুকু বলে দিতে চাই, বিডিআর এর এই 834 জন না শুধু যারা মারা গিয়েছেন, এবং বিডিআর এর সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ আছেন। এবার যদি কোনো কারণে বিভিন্ন ধরনের সুতায় এটাকে কালক্ষেপণ করার চেষ্টা করা হয়, তাহলে এবার পরিস্থিতি অন্যদিকে যাবে। দেশের অবস্থা কোন দিকে যাবে, দেশের পরিস্থিতি ঠান্ডা থাকবে কি থাকবে না, কারা ক্ষমতায় থাকবে, কারা চলে আসবে, এসব নিয়ে আসলে বিডিআর এর সদস্যরা চিন্তা করবেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা করব, দেশের মানুষও সেটা করবে। কারণ যেই দেশে গেল 2 দিন আগে বুকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, সেই কনস্টেবলকে গাজীপুরে দেওয়া হয়েছে, গুলি করে এই জামিন দেওয়া হয়েছে, সেই কনস্টেবল পলাতক। সেই জজ সাহেবকে ওএসডি করা হয়েছে। ওএসডি কি, ওরে গ্রেপ্তার করতে হবে, ও কয় টাকা নিয়েছে, কার হয়ে কাজ করেছে, এটা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে। সো এই অনেক ধরনের কাজকর্ম চলছে, আমরা এগুলো দেখছি। বিডিআর এর এই ঘটনা নিয়ে আমরা কোনো ধরনের আমি বলবো যে যদি নাকি ষড়যন্ত্র করার ইচ্ছা থাকে সরকারের, সেখান থেকে সরকার বেরিয়ে আসবে। আমি শুরুতে একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে বিডিআর এর এই ঘটনাটি নিয়ে একটা প্রজ্ঞাপন, যে কমিশন গঠন করা হয়েছে সেখানে একটা প্রজ্ঞাপন করা হয়েছে। আচ্ছা, এইটা হাসিনুর ভাই আপনি নিশ্চয়ই দেখছেন, এটা যে হত্যাকাণ্ড সংঘটিত অপরাধ প্রতিরোধ হত্যাকাণ্ড সহ সংঘটিত অপরাধে ইতিমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তগণের দায় অপরাধ অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্রকৃত অপরাধীদেরকে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণ। আচ্ছা, আমি এইটার মানেটা একটু হাসিনুর ভাই আপনার কাছ থেকে জেনে তারপরে আমাদের আইনজীবীর কাছে। ইলিয়াস ভাই, এই বিষয় নিয়ে আমরা চর্চা করছি, আজকে সন্ধ্যায় একটা ড্রাফট আমরা করছি, আসিফ নজরুল ভাইয়ের সাথে বসবো, আমরা বসে এইটা থাকলে কোনো তদন্ত করা যাবে না। আমার বিশ্বাস উনি সংশোধন করবেন, ন্যায় বিচার, ন্যায় জনস্বার্থে। আমরা যে সত্যিকারের ঘটনা জানতে পারি, জানতে চাই, জাতিকে জানাতে চাই, বিশ্বকে জানাতে চাই আসলে বিডিআর হত্যায় কারা জড়িত ছিল, কেন করা হয়েছে। তাহলে যখন আমরা ক্লান্ত হইনি, আমরা তখনও আস্থা বিশ্বাস নিয়ে মাঠে আছি। অসংখ্য জনগণ যাদের সাথে দেখা হতো প্রশ্ন করতেন যে ভাই কি হইলো, এভাবে চলবে, কিছু করতে পারলেন না। আমাদের একটি উত্তর ছিল যে আমরা আসলে সব চেষ্টা করেছি, যতগুলো ওয়ে ছিল সব ওয়েতে চেষ্টা করেছি, সবগুলি অ্যাডজাস্টেড। এখন আপনারা আল্লাহর কাছে বলেন, যদি আল্লাহ কোন একটি রাস্তা দেখায়। যাই হোক, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্বাধীনতার কথা শুনেছি,
স্বাধীন বাংলাদেশ দেখেছি, কিন্তু স্বাধীনতার সুফলটা পাইনি, ভোগ করতে পারিনি এই জনগণ। 5ই আগস্টের পরে আজকে স্বাধীন নব এই বাংলাদেশে স্বাধীনতা ভোগ করছে। যেটা বলছিলাম খুব কষ্টের সাথে, সেটা হচ্ছে যে এই বিডিআর এর ঘটনাটি ইতিমধ্যে ইলিয়াস ভাই বলেছেন যে আসলে এটা কি হয়েছিল। আমি এই মামলার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে সবচেয়ে দুঃখের সাথে প্রথমে যেটা বলতে চাই, বাংলা ভাষায় একটি কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা জামিন শুনানি করতে গিয়ে যখন আমাদের নবনিযুক্ত প্রসিকিউশন, এই স্বাধীন বাংলার নূতন প্রসিকিউশন যখন বলে যে আপনারা জামিন চাচ্ছেন, জামিনের জন্য চিৎকার করছেন, আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দেশপ্রেমিক 57 জন সেনা অফিসার এখানে শহীদ হয়েছিলেন, হত্যা হয়েছিলেন। তাদের ভাষ্যটা সেই আওয়ামী ভাষ্যের মতোই মনে হয় যেন আজকে যারা ভেতরে আছেন এই 834 জন, যারা এখানে বিনা চিকিৎসায় দীর্ঘদিন ধরে মরে গেছেন। আপনি শুনলে অবাক হবেন ইলিয়াস ভাই, আমি 2020 সালে এবং 2015 সালে দুইবারই প্রায় 3.5 মাস করে এবং 4.5 মাস করে আমি মোট 8 মাস জেলে ছিলাম। এই বিডিআর সদস্যদের অবস্থান দেখেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি তখন যখন এই বিডিআর সদস্যরা বিনা চিকিৎসায়, না খেয়ে না পরে, যখন তারা ওখানে মানে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, তখন তাদেরকে গোসল করানোর সুযোগ আমাদেরটা হয়েছিল। এই সংখ্যাটা 1-2 জন না। এবং আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে, যেসব সৈনিকরা বিবাহিত ছিলেন এদের অলমোস্ট প্রায় 90% ওয়াইফ চলে গেছে। এই চলে গেছে কারণ এরা নিশ্চিত ছিলেন যে এই সরকার যতদিন থাকে কোনোদিন এই তার স্বামী বেরোতে পারবে না, মুক্তি পাবে না। সো এই সংসারে আর তার থেকে কি হবে। তার মানে তারা স্ত্রী হারিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে নিজেরা এভাবে বিনা চিকিৎসায় খাদ্যের অভাবে এভাবে মরেছে। এই যখন অবস্থা, তখন গভর্নমেন্ট যে পদ্ধতিটা অবলম্বন করলো, যেটা আমাদের সামনে একটি চমৎকার উদাহরণ ছিল। আপনার নিশ্চয়ই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার কথা মনে আছে। এই মামলাটি একটি মিথ্যা ভিত্তির উপরে নতুন করে প্রতিষ্ঠিত ছিল। তখন যখন এই মামলায় 61 জন সাক্ষী হয়ে গেল, এই 61 জন সাক্ষী হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ থেকে নতুন করে একটি আবেদন করা হলো অধিকতর তদন্তের জন্য। সে অধিকতর তদন্ত যখন শুরু হইল, বিজ্ঞ আদালত যখন, বিচারিক আদালত যখন অধিকতর তদন্ত মঞ্জুর করলেন, তখন পুরনো যে আসামিরা ছিলেন সঙ্গত কারণেই, আইনের প্রক্রিয়ার কারণে তারা সবাই জামিন পেলেন। একইভাবে আমরা আমাদের সাবেক অর্থমন্ত্রী এস.এম. কিবরিয়া সাহেব হত্যাকাণ্ডে আমরা সিলেটের দ্রুত বিচার আদালতে চলা মামলা একইভাবে দেখলাম। সেখানে 11 জন আসামি আগে ছিলেন। যখন অধিকতর তদন্তের কথা আসলো, সে অধিকতর তদন্তের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে আসলেন, সিলেটের মেয়র আরিফ চৌধুরী সাহেবকে নিয়ে আসলেন, হবিগঞ্জের মেয়র জি.কে ঘোষকে নিয়ে আসলেন। এই তদন্ত প্রক্রিয়া যখন শুরু হইল, তখন ওই পুরনো আসামিরা আইনের সুবিধাটি পেলেন, তারা সবাই রিলিজ পেলেন, তারা এই মামলা থেকে জামিন পেলেন। আমরা বলছিলাম যে আজকে এখানে প্রসিকিউশন যে অবস্থানটি নিয়েছেন, আপনি একেবারে খুব চমৎকার ভাবে বলেছেন যে 9 তারিখে কি অবস্থা হবে। এখানে একটি বিষয় বলে রাখি, এই মামলাটি ঢাকা আলিয়া মাদ্রাসা ময়দানে হতো, প্রজ্ঞাপনটা ওভাবেই ছিল। একটি পর্যায়ে 5ই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা ওখানে আদালত স্থাপন বন্ধ করে দিলেন। আদালত ওখানে বসলে কোনো সমস্যা ছিল না। তাদের কথা ছিল যে এই একটি কালো আইনে পরিচালিত এই আদালতকে, যেখানে নিরীহ মানুষকে হত্যা করার জন্য এখানে এই মামলা, এই আদালত বসানো হচ্ছে, এই অন্যায় কাজে, অবৈধ কাজে ঢাকা আলিয়া এবং তার ছাত্র, শিক্ষক, অভিভাবকরা সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করবে না। এই চিন্তা থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে তারা এই কালো আইনে স্বীকৃত এই বিচার ব্যবস্থাটি, ওই আদালতটি ওনারা বন্ধ করে দিলেন, সেখানে বসবার সুযোগ দিলেন না। সরকার তাৎক্ষণিকভাবেই এই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করার সুযোগ ছিল, তিনি সেটা এখন বন্ধ করেননি। এই অজুহাতে যেটা বলছিলাম যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। একদিকে মামলার যে প্লেস যেখানে মামলা আদালত বসবে, সেই আদালতের সেই প্রজ্ঞাপনটাকে আজকে পর্যন্ত তারা অক্ষুণ্ণ রেখেছে, সেটা বাতিল করে নেই। এটা একটি তারা ধোঁয়া হিসাবে নিচ্ছে। একইভাবে যতদূর সম্ভব, হ্যাঁ, হাসিন ভাই র‍্যাব 2 না ওইটা? রেপ 10 সব র্যাব ইউনিটি ভাগ করে দেওয়া হয়েছিল, ওইভাবে ইন্টারেকশন করছিল। এখানে থেকে তো
যাই হোক, যেটা বলছিলাম, তো ওখান থেকে আপনার ফিরে আসার পরে যখন পিলখানাতে, স্যার না, বিডিআর এর সাথে আমাদের কোনো পার্থক্য ছিল না, একে অপরের সাথে জি স্যার, একসাথে যুদ্ধ করতাম। এটা লজ্জা এখানে সর্বোচ্চ এই যুক্তি করছে। ধন্যবাদ ভাই, আপনার কথা বলেন। জি। তো 43 দিন ঘুম থাকার পরে যখন পিলখানাতে রেখে যাই, তারপরে এতটা অমানসিক টর্চার হয়েছিল যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য কোনোটাই হয়তো বা সে সময় সম্ভব হয়নি, বিধায় ওনাকে পিলখানাতে রেখে যাই। উনি ছুটে আসছে, কিন্তু তারপরে ছুটে আসছে, দীর্ঘ 15 মাস চাকরিও করছে, ছুটি আসছে। তারপরেও শেষ পর্যায়ের দিকে যখন সর্বশেষ ছুটি কাটায় যায়, এই যে আব্দুল কাহার আকন্দ, আপনার হাসিনার মদতপুষ্ট একজন অবসরপ্রাপ্ত একজন অফিসারকে যে এত গুরুত্বপূর্ণ একটা মামলায় যে তদন্ত করার জন্য যে নিয়ে আসছিল, এই আব্দুল কাহার আকন্দের জন্য কিন্তু বিডিআরদের আর এই সেনা পরিবারদের জীবন শেষ হয়েছে, কিন্তু সঠিক তদন্তটা কিন্তু আব্দুল কাহার আকন্দের জন্য কিন্তু মুখ পায় নাই, কেউ দেখতে পায়নি। উনি যদি সঠিকভাবে তদন্তটা করতো তাহলে প্রকৃত দোষীগুলো তো কবে ধরা পড়তো। আব্বুকে যখন ডাকলো, ডাকার পরে বলে যে আপনাকে মিথ্যা সাক্ষী দিতে হবে, মানে সাক্ষী দিতে হবে, মিথ্যা সাক্ষী না, সাক্ষী দিতে হবে। তা আব্বু বলে যে আমি কাউকে, ওই সময় আব্বু ছিল আপনার সেক্টর অফিসে কর্মরত ছিল, যখন দরবার হলে ঘটনা ঘটে তখন আব্বু ছিল ঢাকা সেক্টর অফিসে। তো কিছু আমি দেখি না, আমি কিছু আজ করতে পারি না, হঠাৎ গোলাগুলি, আমি কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবো বা কার বিরুদ্ধে আমি বলবো যে একটা পরিবার ধ্বংস হবে, আমি কি জন্য বলবো স্যার? পরে বললো যে ঠিক আছে আপনি যান। বিকেলবেলায় জেলখানা গাড়ি এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। আরেকটা জিনিস আপনাদেরকে ইনফর্ম করি, সেটা হচ্ছে যে পিলখানায় এই হত্যা মামলায় সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামি কিন্তু আমার বাবা। 2010 সালের 12ই জুলাই যে সিআইডি চার্জশিট দেয়, তার আগে একদিন আগে 10ই জুলাই আব্বুকে গ্রেপ্তার দেখাই। তো সেই অনুযায়ী যদি 850 আসামি হয়, 850 যদি সিরিয়াল হয়, তাহলে আমার বাবার আসামি নাম্বার 790 আসে কিভাবে? কথা তাই কিনা? আর কোন দীর্ঘ 15 মাস চাকরি করার পরে একটা মানুষকে যদি যাবজ্জীবন জেল দেওয়া হয়, উনি কিন্তু দীর্ঘ 5 বার ছুটিও আসছে এর ভিতরে, তাহলে একটা মানুষকে যদি এই প্রহসনের মামলায় যদি যাবজ্জীবন জেল দেওয়া হয়, তাহলে না জানি কত নির্দোষ মানুষকে আজকে ফাঁসি বা এই যাবজ্জীবন মামলাতে ফাঁসানো হয়েছে, তাদেরকে কি জবাব দিবে দেশের মানুষ? তারপরেও ফ্যাসিস্ট হাসিনা যখন চলে যায় 5ই আগস্টের পরে, আমরা একটা আশার আলো দেখি যে না, ইনশাল্লাহ আমাদের একটা ব্যবস্থা হবে। আমাদের দেশের যে 57 জন শহীদ কর্মকর্তাদেরকে যারা হত্যা করছে, প্রকৃত খুনিরা বের হবে, আমার নির্দোষ বাবারা বের হবে, ইনশাল্লাহ আমরা একটা সঠিক বিচার পাবো, আমরাও পাবো, আমাদের দেশের মানুষ পাবে, এই আশাটা কিন্তু আমরা জাগছিল। আজকে দেখেন এই যে তদন্ত কমিশনের ব্যাপারে, আজকে তদন্ত কমিশনের ব্যাপারে আন্দোলন করা কি জন্য লাগবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি নিজেই কিন্তু একজন সেনাবাহিনীর বড় অফিসার, তাই কি না? আজকে কত নির্যাতিত ফ্যামিলি, আমরা পরিবার, আমাদের কথা শোনার তো কেউ নাই। বড় বড় পজিশনের মানুষগুলো তো বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ডাকতে পারে, বিভিন্ন ব্যবস্থা নিতে পারে, আমরা তো সেগুলো পারি না। আমরা তো প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু মুখে দিক তাকাই থাকি যে আমাদের দেশের মানুষ আমাদের জন্য কি করে, আমাদের সুশীল সমাজ আমাদের জন্য কি করে, আমরা তো শুধু টাকায় থাকি তাদের দিকে, আমাদের তো বলার জায়গা নাই বা আমাদের শোনার কেউ নাই। তো প্রজ্ঞাপন যখন শুনলাম যে তদন্ত কমিশন গঠন হবে, তখন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বলছিলাম যে না, এবার ন্যায় বিচার আমরাও পাবো, আমাদের দেশের মানুষ পাবে, আমাদের দেশের 57 জন যে চৌকস অফিসারকে যেভাবে হত্যা করা হয়েছে, তাদের পরিবার, সারা দেশবাসী পাবে সঠিক বিচারটা। কিন্তু প্রজ্ঞাপনে আসলে একটা জিনিস উল্লেখ করা উচিত যে হাসিনা তো পালাই গেছে, কিন্তু হাসিনা দোসর কি এখন আছে কিনা এটা আমরা সঠিক জানি না। এই প্রজ্ঞাপনে দুইটা জিনিস উল্লেখ করছে, সেটা হচ্ছে আপনার যে প্রথম পৃষ্ঠা 2য় অনুচ্ছেদে আরেকটু উপরে ভাই আছে যে এই দুটি মামলায়, এই রুজুকৃত 2টি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, এইখানে উল্লেখ করছে ব্যতীত এই শব্দটি। আর দ্বিতীয় কার্যপরিধির যে নাম্বার যে এই পয়েন্টে আছে, যেটা এক মিনিট, নাম্বার ইয়াতে আছে যে এই হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধে ইতোমধ্যে দায়েরকৃত মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তগণের দায় এবং অপরাধ অক্ষুণ্ণ রেখে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যেসব ব্যক্তিরা কোনো অপরাধই করেনি, অপরাধ না করে আজকে যাবজ্জীবন ফাঁসির দণ্ডে দণ্ডিত বিভিন্ন মেয়াদে, আজকে 18,500 মানুষকে কি বিনা অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে?
একটা প্রশাসনে বিশেষ কোর্ট সাজায়ে বিশেষ বিশেষ মামলা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা কি জানেন যে ওই সময় ভারতের এক কথা যে আওয়ামী ও ভারত বিরোধী মোনা যেসব সৈন্যগুলা ছিল বিডিআরে তাদের একটাকেও রাখে নাই, এনএসআই দিয়ে পুলিশ দিয়ে তদন্ত করে করে বের করে করে চাকরিচ্যুত করছে, জেল দিছে বাড়ি বাড়ি গিয়ে। জি ধন্যবাদ তুহিন ভাই। শাকিল ভাই, আপনাদের আইনজীবীর সাথে আপনি সবচেয়ে বেশি আপনি যোগাযোগ করছেন আইনজীবী পরিবারগুলোর সাথে, মানে সবশেষ আশা কি কি মনে করছেন পরশুদিন কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইলিয়াস ভাই, আমাদের এই ক্ষতিগ্রস্ত মজলুম পরিবারকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আশা দেখতে এখনো মনে হয় পাচ্ছি না। এই কারণে আমি বলতেছি, গত কোর্টটাতে যে অজুহাতটা দেখানো হয়েছিল যে প্রজ্ঞাপনের মাধ্যমে, প্রজ্ঞাপনের অজুহাত দেখিয়ে যে আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই বিচার কার্য পরিচালিত হবে, ওই প্রজ্ঞাপনটা এখনো বহাল রয়েছে। আজকে গত 28 নভেম্বর আমাদের লাস্ট কোর্ট ছিল, আজকে 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা তারা বিচার করতে পারে নাই, কিন্তু নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোর্টটা কোথায় পরিচালিত হবে সেটাও বলে নাই। আমরা যতদূর শুনেছি এখন পর্যন্ত আমাদের আইনজীবীদের মাধ্যমে যে জজ কোর্টে মামলাটা পরিচালিত হবে। তাহলে সেই একই অজুহাত যদি দেখানো হয় যে তারা আসামিকে নিয়ে আসতে পারে নাই, এখানে বসার পজিশন নাই, বা এখানে নিরাপত্তা জনিত কারণ আছে, তাহলে আমরা ন্যায় বিচার আশা করব কিভাবে? এটা আমার প্রথম প্রশ্ন। এরপরে যেটা হচ্ছে যে গত 16 বছর তো আমরা পাই নাই, সেটা নিয়ে কোনো কথা নাই, সেটা ষড়যন্ত্রের শিকার ছিলাম। এখন আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটা বৈপ্লবিক সরকার পেয়েছি, কিন্তু আসলে আমরা এই বিডিআর পরিবারগুলো এখনো মুখ দেখতে পাচ্ছি না। আমরা জানি আমরা প্রথমেই 57 জন শহীদ কর্মকর্তার বিচারটা আমরাই দাবি প্রতিনিয়ত জানাচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা, ন্যায় বিচারের জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছি। যখন গত মাহিন সরকার যখন ন্যায় বিচারের জন্য এই তদন্ত কমিশনের জন্য শহীদ মিনারে ডাক দিল, তখন আমরাও উপস্থিত ছিলাম, এই বিডিআর পরিবারগুলো উপস্থিত ছিলাম স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য। আমরাও দাবি জানিয়েছিলাম। কেন জানিয়েছিলাম? কারণ আমাদের মাথায় কলঙ্কের দাগ আছে, এই কলঙ্কের দাগ আমাদের মুছে ফেলতে হবে। এই স্বাধীন তদন্ত কমিশনের কাছে আমাদের আশা ছিল যে আমাদের যে বিচার প্রক্রিয়া আছে, কি হয়েছে, ভুল ছিল কোনগুলো, সেই জিনিসগুলো নিয়ে তারা পুরো আলোচনা, এটা তদন্ত করে বের করে নিয়ে আসবে। সেটা এখনো আশা করতেছি। হাসিনুর রহমান স্যার তো আমাদের পক্ষে সবসময় মানে ন্যায়ের পক্ষে বলেন। আমি আশা করব স্যাররা যেহেতু এখনো আছেন এবং এই ন্যায়ের পক্ষে থাকবেন। কিন্তু আগামী 9 তারিখ নিয়ে আমার বিশেষ কনসার্ন। স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করবে, খুবই স্বাভাবিক, এবং এটার মাধ্যমে তদন্তের মাধ্যমে আসল অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করা হবে। কিন্তু এই যে 834 জন যারা এখন জেলখানায় আটক রয়েছে, মৃত্যুর প্রহর গুনতেছে, তার মধ্যে অনেকের সাজা শেষ হয়ে গেছে, খালাসপ্রাপ্ত, সবচেয়ে বড় বিষয় হচ্ছে খালাসপ্রাপ্ত, সাজা শেষ এরকম ব্যক্তির সংখ্যা 5 শতাধিক। খালাসপ্রাপ্ত আছে 273, সাজা শেষ হয়েছে 263 জন, টোটাল 5 শতাধিক। এবং সর্বমোট যদি আমি চিন্তা করি 834 জন, যাদের আমরা মনে করছি কেউ অপরাধী না, প্রত্যেকে নিরপরাধ মানুষ, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে হয়রানি করার জন্য, সঠিক যেন তথ্য না বের হয়ে আসে সেই জন্যই তাদেরকে আটকে রাখা হয়েছে। আমি চাই তদন্ত হোক। এই তদন্ত করার জন্য সময় লাগবে, 3 মাস 4 মাস 5 মাস সময় লাগতে পারে, কিন্তু আমাদের বাবাদের, চাচাদের জেলখানায় আটক রেখে আমরা তদন্ত চাচ্ছি না। আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি রেখে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে আপনারা যতদিন খুশি তদন্ত করুন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, কিন্তু তাদেরকে মুক্তি করে। কারণ তারা প্রত্যেকে মৃত্যুর প্রহর গুনছে, তারা প্রত্যেকে অসুস্থতার সাথে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের এক একটা মৃত্যু আপনাদেরকে দায় নিতে হবে। আমি আবার বলতেছি, এক একজন মৃত্যুর দায়, যদি একজন মৃত্যু আজকের পর থেকে মৃত্যুবরণ করে কোনো সদস্য, বিডিআর সদস্য, নিরপরাধ বিডিআর সদস্য, সেটার দায়ভার সরকারকে নিতে হবে। ফয়জুল ভাই, আপনি আপনাদের কালকের প্রোগ্রামে যাচ্ছেন, আপনি পৌঁছে গিয়েছেন ওইখানে অলরেডি। তো কি দেখছেন, মানে আপনাদের কর্মসূচি কি, কালকে কি পরিকল্পনা? 9 তারিখে যদি সরকার যদি আপনাদের সাথে আগের মতোই আচরণ করে, সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে রেখেছেন কিনা?
ফয়জুল ভাই আমাকে প্রশ্ন করে নাই তো। হ্যাঁ ফয়জুল ভাই, আপনাদের ওইখানকার সর্বশেষ অবস্থা জানান। আপনারা কতজন এসছেন, কালকে কি পরিকল্পনা, রায়কে ঘিরে আপনাদের কি কি প্রস্তুতি নিয়েছেন? আচ্ছা, আমরা আজিজ ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। আজিজ ভাই বলেন, কি অবস্থা আপনাদের, সবশেষ কি প্রস্তুতি কি? জি আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবের ছেলে। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতা ভারতের যে ধন্যবাদ ইলিয়াস ভাই। ধন্যবাদ। জি ফয়জুল ভাই বলেন, আপনি বলেন, ফয়জুল ভাই বলেন, আমরা আজিজ ভাইয়ের কাছে পরে যাচ্ছি। জি ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিই। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হচ্ছি। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পুরা বাংলাদেশ থেকে আমরা সকল বিডিআর সদস্য ক্ষতিগ্রস্ত 2009 সালের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আমরা একত্র হচ্ছি। কারণ ভারতের যে আগ্রাসন সর্বপ্রথম পেরেক মেরেছে 2009 সালে, সর্বপ্রথম পেরেক মেরেছে 2009 সালে পিলখানাকে দিয়ে শুরু করেছে। আর এই ঘটনায় আমার 57 জন সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন শহীদ হয়েছেন। এবং পুরা বাংলাদেশে পিলখানার ভিতরে এবং বাইরে প্রতিটা স্থাপনায় আমরা 18,519 জন চাকরিচ্যুত হয়েছি এবং 18,800 কতজন যেন এখনো আমাদের কারাগারে বর্তমানে অবস্থান করতেছেন। তো আমরা আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি করার উদ্দেশ্যে এবং আমাদের চাকরি ফেরত পাওয়ার উদ্দেশ্যে আমরা ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে আমরা সকলে শহীদ মিনারে আমরা আসতেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে প্রতিটি থানায়, প্রতিটি জেলায় এনএসআই এবং ডিএসবি উনাকা ফোন দিয়ে বলতেছেন আপনারা কেউ যাবেন না ওখানে, আপনারা কেউ যাবেন না, আমাদেরকে বারবার নিষেধ করতেছে। কিন্তু আমরা কারো নিষেধ আমরা শুনবো না। আমরা আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি করার জন্য এখানে আমি ফাঁসি থেকে নিয়ে খালাস পর্যন্ত আমাদের যে বন্দিগুলো আছে, আমরা এই বন্দি ভাইদেরকে ছাড়া আমরা ঘরে ফিরবো না। আর দ্বিতীয়ত 18,519 জনের চাকরি আমাদের পূর্ণ বহাল করা ছাড়া আমরা থেকে এখানে ফিরবো না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব এবং বিক্ষোভে যাব। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলাতে যাব না, কোনো প্রকার ধ্বংসাত্মমূলক কাজে যাব না, যেন আমাদের উপরে কোনো ধরনের ন্যাক্কারজনক ভাবে কোনো ধরনের যেন আমাদেরকে আনসার লীগ অথবা রিক্সা লীগ এগুলো যেন বানানো না হয়। কারণ আমরা ছাত্র জনতার ব্যানারে আমরা আসতেছি, এই প্রোগ্রামে ছাত্র জনতার ব্যানারে আসতেছি। আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, আমাদেরকে আনসার লীগ অথবা রিক্সা লীগ বানানোর চেষ্টা করতেছে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আশা করব আমাদের যে সমস্ত সেনা কর্মকর্তারা বিভিন্নভাবে এই পিলখানার ঘটনা নিয়ে চাকরিচ্যুত হয়েছেন, উনারাও আমাদের সহযোগিতায় সকলে আসবেন এবং আমাদের শহীদ ফ্যামিলি সকলে এখানে আসবেন। আমরা এইটার সঠিক বিচার চাচ্ছি এবং এই ঘটনার জন্য একমাত্র কোন বিডিআর দায়ী না। এই ঘটনার জন্য তৎকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় যিনি ছিলেন উনি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পিলখানায় 2009 সালে 26শে ফেব্রুয়ারি কোনো প্রকার
কোনো প্রকার বিদ্রোহ হয় নাই, এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। যদি হত্যাকাণ্ড না হতো তাহলে আপনারা দেখেন পিলখানাতে ভারতীয় বাইনোকুলার, ভারতীয় অস্ত্রের রাউন্ড এবং ভারতীয় সিলিং কিভাবে আসলো, সাংবাদিক মুন্নিশা বারবার গেটে কিভাবে গেছে এবং একজন সৈনিকের নাম কিভাবে জানে। এখানে এমন কিছু সৈনিক সাজানো হয়েছে এখানে, ওরা কিন্তু কখনো বিডিআর এর সৈনিক না, এরা কেউ বিডিআর এর সৈনিক না। এখন আপনাদের কাছে আরো প্রশ্ন রাখতেছি, বিভিন্ন রকম ফ্ল্যাগ বান্ধা মুখের ভিতরে এরা কারা ছিল আপনার কাছে প্রশ্ন রাখতেছি। এবং ঘটনার আগের দিন, হত্যাকাণ্ডের আগের দিন শেরাটন হোটেলে কে মিটিং করছিল, কার জন্য খানা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এই জিনিসগুলো আপনারা সকলে জানতে হবে। এখন সকলে জানে যে শুধু পিলখানাতে করছে, সঠিক হত্যাকাণ্ডটা পিলখানা করছে, কিন্তু পরের দিন আজিজ ভাই, আমরা ফয়সাল ভাইয়ের কথা বুঝতে পেরেছি। আজিজ ভাই, জি আপনি বলেন। আনমিউট করে নিন আপনি। জি, আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবের ছেলে। আমার পরিচয়টা হচ্ছে, আমি বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবের ছেলে, যাকে 2009 সালের ঘটনায় আসামি করার পর তাকে রাজসাক্ষী হওয়ার জন্য অনেক চাপ প্রয়োগ করে এবং তাকে জেলখানায় নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তাকে মৃত্যুবরণ করতে হয়। তো আমি আজকে হাসিনুর স্যার আছেন এবং অন্যান্যরা আছেন এবং বাংলাদেশের আপামর জনতাকে একটি তথ্য দিতে চাচ্ছিলাম যে আমাদের এই বিডিআর তাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। মূলত আমাদের সেনা অফিসাররা যখন আনসারে কর্মরত হন, তিনি হন আনসারের একজন অফিসার। যদি উনি সিভিল ডিফেন্সে যান তাহলে হন তিনি সিভিল ডিফেন্সের অফিসার। আর সেই একই কর্মকর্তা যদি আমাদের র্যাবে যান তাহলে হন তিনি র্যাবের অফিসার। কিন্তু আমাদের শুধুমাত্র বিডিআরে 2009 সালে যখন একটা হত্যাকাণ্ড ঘটানো হয় পিলখানায়, তখন আমাদেরকে ভাগ করা হয় কিভাবে, যে উনি ছিলেন বিডিআরের অফিসার না, উনি ছিলেন সেনা অফিসার, আর আমাদেরকে করা হলো কি বিডিআর। মানে এই ভাগ করার মাধ্যমে কি করা হলো, এই আমাদেরকে মানে এই এত বড় ঘটনাটা অন্যদিকে ডাইভার্ট করা হলো। কারণ হচ্ছে যে যদি সবাই যদি বিডিআর পরিচয়ে যদি এই তদন্ত হইতো তাহলে সঠিক রহস্য, সঠিক তথ্য বাইর হয়ে আসতো। তাহলে আমি মনে করি যে 2025 সালটা হচ্ছে সত্য উন্মোচনের একটি মানে বছর। কারণ হচ্ছে আমরা তো এখনো সবাই মনে করি যে সেনা অফিসার মারা গেছে, তাহলে তারা তো কর্মরত ছিলেন বিডিআরে, তাহলে তারা কিভাবে সেনা অফিসার হয়? মূলত সেনাবাহিনী এবং বিডিআর কে মুখোমুখি করা হয়েছে এই শব্দ দ্বারা, এবং দুইটা বাহিনীকে ধ্বংস করা হয়েছে, সেনাবাহিনী এবং বিডিআর দুইটাকে আলাদা করা হয়েছে এবং তাদেরকে ধ্বংস করা হয়েছে। তা আমার মূল পয়েন্ট হয়েছে এই জায়গায় যে আমরা কিভাবে এই দেশবাসী মেনে নিলাম যে তারা সেনা অফিসার ছিল। তাহলে আমাদের যে শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ সাহেব কি সেনা অফিসার ছিলেন না ওই দিন বিডিআর এর অফিসার ছিলেন? তার মানে হচ্ছে যে একটি সূক্ষ্ম পরিকল্পনা এবং সূক্ষ্ম একটি ছকের মাধ্যমে ষড়যন্ত্রটা কি করা হয়েছে, বোনা হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই এই দিকটা একটু খেয়াল রাখবে। সরি যে আমার ব্যাটারি চার্জ শেষ হয়েছে, এজন্য আমি ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ। অ্যাডভোকেট পারভেজ ভাই, আপনার কাছে যতটুকু যে শাকিল ভাইয়ের যে বক্তব্যটা, এটা শাকিল ভাইয়ের সাথে আমার কদিন ধরে কথা হচ্ছিল যে এই যে কোন জায়গায় বিচার হবে এটার যে একটা জটিলতা তৈরি হয়েছে এবং সেটা এখনো পর্যন্ত তারা প্রজ্ঞাপন করে নাই। সেখানে দেখা যাচ্ছে যে মানে বিচারের কাজ বোধহয় ওরা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে কাগজপত্রে যে ওই আলিয়া মাদ্রাসার ওইখানেই হবে নাকি?
জি কিন্তু ইলিয়াস ভাই, আমি একটু সুবিধা নিতে চাই, এটা বলছি এই কারণে যে দেবার মতো আমার কনস্টিটিউশনে, আমার সংবিধানে লট অফ অপরচুনিটিস। আপনি দেখেন একই মামলায় আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব কনভিক্টেড, সেম মামলায় শফিক রহমান সাহেব কনভিক্টেড ছিলেন। শফিক রহমান সাহেব একটু সুবিধা নিলেন, 1 বছরের জন্য ওনার সাজা স্থগিত করলেন, উনি এখন ফ্রি। মাহমুদুর রহমান সাহেব সারেন্ডার করে জেলে গেলেন, আবার জামিন নিয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে আসলেন। তার মানে হচ্ছে আমি আর্টিকেল 49টা, আমার সংবিধানের আর্টিকেল 49টা একটু আমি শোনাতে চাচ্ছি। কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট যদি চায়, সদিচ্ছা যদি চায়, বা আমরা তাদেরকে সদিচ্ছা প্রদর্শন করাতে বাধ্য করতে পারি, তাহলে আমাদের যারা ভেতরে আছেন তাদের তদন্তের পরে কি হবে সেই অপেক্ষায় এই দণ্ড স্থগিত করে, যাদের দণ্ড হয়েছে, বললাম না যে নির্মমতার শেষ নাই, যাদের কোনো দণ্ড হলো না তাদেরকে যেমন আটকে রেখেছে, তাদেরকে যে কোনো সময় ছেড়ে দেওয়া সম্ভব আইনের প্রক্রিয়া মেনটেন করে। আর যাদের দণ্ড হয়েছে তারা বলছেন তথাকথিত এই আদালতে, সেই আদালতেও প্রেসিডেন্ট তার এই আর্টিকেল 49 ইউজ করে তাদের দণ্ড স্থগিত করে তদন্তের পরে যে অধিকতর তদন্ত বা তদন্ত কমিশন করা হয়েছে, সেই কমিশনের পরে যা রেজাল্ট আসবে সেটা নিশ্চয়ই জাতি হিসাবে আমরা মেনে নিতে বাধ্য থাকবো। কিন্তু এই মুহূর্তে বিনা বিচারে অথবা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যাদেরকে কিল করা হয়েছে, জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যাদেরকে বিভিন্ন অনারোপিত দণ্ড দেওয়া হয়েছে, এই সব কিছু একটি নোটিশে স্থগিত করে এদেরকে রিলিজ করে দেওয়া সম্ভব। দরকার আমাদের সদিচ্ছা। আমার সরকার, এই ছাত্র জনতার সরকার যদি বিশ্বাস করে যে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের আমরা হচ্ছে সবচেয়ে বড় শিকার, যেখানে আমরা একেবারে গোটা জাতি জানে, সবাই জানে, আপনি যে কথাগুলো বিভিন্ন ইনফরমেশন দিয়ে বললেন, যে আজকে যারা ভেতরে আছে তারা কোনোভাবে এই কাজটি করার সক্ষমতাই তাদের ছিল না, করা তো দূরের কথা। সেই নিষ্পাপ মানুষগুলোকে আজকে এভাবে আটকে রেখেছে। আইনি দৃষ্টিকোণ থেকে বলছি যে আর্টিকেল 49 ইউজ করে রাষ্ট্রপতি যারা ভেতরে আছেন, যাদের দণ্ড হয়েছে, তাদেরকে যে কোনো সময় এটা স্থগিত করে ছেড়ে দেওয়ার ক্ষমতা উনি রাখেন। একইভাবে যাদের কোনো দণ্ড নাই অথবা যাদের দণ্ড ছিল সার্ভ আউট হয়ে গেছে, তারাও তাদেরকে ফ্রি করে দিতে পারেন। সো এখানে যেটা দরকার সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা, আন্তরিকতা এবং সত্যের সমর্থন, অন্য কিছু না। ধন্যবাদ ইলিয়াস ভাই। আসিন ভাই, আপনাকে দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে এই যে ফয়জুল ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি এটা ওনার কাছে প্রথম শুনলাম, যে এনএসআই এবং ডিএসবি থেকে ফোন করে থ্রেট করা হচ্ছে যে ওইখানে যাবেন না, ওইখানে যাওয়া যাবে না, এগুলি বলা হচ্ছে। মানে আপনাদের কাছে কি, অর্থাৎ কমিশনে যারা আছে আপনাদের সহকর্মী, আসলে আমাদের এবং বিডিআর পরিবারগুলোর শেষ, মানে আল্লাহ তো অবশ্যই, মানে আপনারা আমাদের একটা জায়গা, যাদের কাছে আমরা সব বিষয়গুলো জানাতে পারি যে আসলে কি হচ্ছে, বিচারটা আসলে পাবো কিনা। তো আপনারা আমাদের বিশাল আশ্রয়ের একটা স্থল, এবং আপনাদের সহকর্মীদের কাছে এটার ব্যাপারে আমাদের অভিযোগ করার সুযোগ আছে কিনা, যে কোন কোন ডিএসবি, কোন এই ডিজিএফআই বা এনএসআই লোকজন ফোন করে করে পরিবারগুলোকে থ্রেট করছে, এটা ফাইন্ড আউট করা সম্ভব কিনা। ইলিয়াস ভাই একটু বলি, এই যে ওনারা বলতেছেন এক্সপ্লোসিভ মামলা, এটা তো বোমা সংক্রান্ত বিষয়। গুলি দিয়া মারা হয়েছে রাইফেল দিয়া, তো বোমা তো রাইফেলটা কিভাবে ব্যবহার হয়, এক্সপ্লোসিভ থাকে তো বিল্ট ইন ধারা। আমাদের আইন বিশেষজ্ঞরা বুঝেন না, লয়ার ভাই তো বোঝার কথা। এগুলি এক্সপ্লোসিভ মামলাটা মূলত আসে ভাই এই বোমা মারলো 21 আগস্ট, ওইটার জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত। এটা তো ওইখানে মানে বাতিল হয়ে যাওয়া উচিত। আমি জানি না সব তো হিয়ারিং করতে পারে নাই বা করা হয় নাই, অযথা মানুষকে হয়রানি করার জন্য এই ধারাটা দেওয়া হয়েছে। আমি অনুরোধ করবো স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এটার দৃষ্টি নিয়ে এটাকে কোন রকম, মানে আমি মনে করি এক্সিকিউটিভ পাওয়ার এটা বাতিল করে দেওয়া উচিত। অহৈত মানুষের কষ্ট দেওয়া এটা জুলুম, 1 নম্বর। 2 নম্বর হলো কি, আপনি ভাই দেখেন, যদি দণ্ড শেষ হয়ে থাকে
এর তো এই দণ্ড মানে এই ধারাটা দিয়া এটা দরকার তো দায়িত্ব সরকারের। আমি তো মনে করি মুক্তি না, ক্ষতিপূরণ সহ মুক্তি দেওয়া উচিত। সৈনিক কিভাবে এই পরিকল্পনা করে যদি রাজনীতিবিদ জড়িত না থাকে? আপনি রাজনীতিবিদ ধরলেন না, ধরলেন সৈনিকরে মিথ্যা মামলা দিয়ে, মানে 71 সালে যে গতকাল আপনার ডালিম ভাইয়ের ডালিমের ঘটনা, 30 লাখ লোক আইনা ফেললেন শহীদ, দেখালেন বিরাট একটা কাহিনী বীরত্ব দেখানোর জন্য। 1 লাখ মারা গেছেন এটা শহীদ 71-এ, সন্দেহ আছে। সৎসাহস থাকলে সেটাই গণনা করে দেখা। একই ঘটনা বিডিআরের সংখ্যা বড় করা হয়েছে, দণ্ড অনেক দেখানো হয়েছে, বিশাল একটা কাজ করছি। মানে নিরীহ জনগণের উপরে হেরম দেখানো কোনো আমি কি করলো আমি জানি মানে গুরুত্ব পায় না। বাট মূল কথা হলো এখন ন্যায় বিচারের সময় হয়েছে। নির্দোষকে মুক্তি দিলেই হবে না, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং নির্দোষ এই আপনার কমিশনের মাধ্যমে স্কোপ আছে, অনেক স্কোপ। মানে আমি যতটুকু জানি যেটা সংশোধন, টার্মস কন্ডিশন সংশোধন হবে। আর এটা তো মানে আইন উপদেষ্টাকে নজরে আনলে বা আমার বিজ্ঞ বিচারক এবং তারাও মানবিক, আমরা তো অন্য ভাষার লোক না, কে করছে না করছে জিনিসটা আরো দৃশ্যমান হয়ে যাবে, খুব কষ্ট সময় লাগবে না। আমার বিশ্বাস এরপরে আছে আইসিটি মামলা। সুতরাং ওই পরিকল্পনাকারী যারা এই দুষ্টামি করে আমাদেরকে বিব্রত হতে ফেলছে, বিডিআর এবং আমরা সেনাবাহিনী মুখোমুখি করছে, জাতির মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করছে, জয় মামুন, মুন্নি শাহ, এরা আইনে আওতায় আসবে, কোনো ছাড় পাবে না। জাতি পরিষ্কার জানতে চায় কারা জড়িত। ভারত পরিষ্কারভাবে জড়িত ছিল, একটা ছাই রঙ গাড়ি থেকে গুলি ছোড়া হয়। আমি বিডিআর, আমি জেলে ছিলাম, ইলেশ ভাই আপনি জানেন তো। আমার গোফরান মল্লিক, আমার আদরের সুবেদার, আরেকজন ছিলেন নুর ইসলাম সাহেব, যিনি মারা গেছেন শহীদ, ইনি আমার আদরের সুবেদার। আমি এই দুজনকে হাইয়েস্ট এশিয়া দিতাম। সুতরাং আমি অনেক কিছুই জানি। ইনশাল্লাহ সব দৃশ্যমান হবে এবং কেউ না কেউ এই দুষ্টামিটা করতেছে। এই যে নম্বর ধারাটা লাগানো হয়েছে, যে ব্যক্তি লাগাইছেন সেই ভারতের বা আওয়ামী লীগের দোষের ফেসিবাসটা সাপোর্ট করতেছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এত কিছু বোঝেন না, সহজ সরল মানুষ। এই ধারাটা যে ঢুকাইছেন এই লোকটি হলো দুষ্ট। একইভাবে আমি বললো এই যে যাদেরকে নিয়ে আমরা উপদেষ্টাদের মধ্যে আমরা বিতর্ক করি, যে ফারুকিকে আনছে এই লোকটাকে বাই করুন, কি সুপারিশ করছে ওই লোকটাকে সাইজ করেন। আমার বিশ্বাস আমরা ন্যায় বিচার পাবো। দেরিতে হইলে আমরা আওয়ামী লীগকে চিনবো, ভারতকে চিনবো, এটাই আমাদের প্রত্যাশা। আমি আমাদের ভিডিও আমি এদের কমেন্টিংয়ে বসতেছিলাম 21 রাইফেল 40 রাইফেল, আমার খুব কষ্ট লাগে এবং খুব বিব্রত বোধ করি। এই সৈনিক এরকম করতে পারে না, এখানে কিছু একটা চরম ঘাপলা আছে। ইনশাল্লাহ সত্য প্রকাশিত হবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ ভাই জি, কিছু নাই, বাধা আসবে, বাধা পারাই আসতে হবে, এই নিয়ম। পানিতে যখন নামছেন সাঁতরে পার হইতে হবে, ইনশাল্লাহ বিজয় হবে। পারভেজ ভাই কিছু বলবেন? আমি ওই শেষ এই কথাটিকে একটু স্মরণ করে, হাসিনুর ভাই খুব চমৎকার করে বলেছেন, ওনারা বলবারই কথা। ওনারা আপনি খুব লেটেস্ট একটি, আপনি যদি এইটা বলেন যে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, আমার সংবিধান আর্টিকেল 27 যে সবাই আইনের দৃষ্টিতে সমান। আপনি দেখেন বেগম খালেদা জিয়া, আমাদের সবারই প্রাণপ্রিয় নেত্রী, বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কি করা হলো, আমাদের এই ফৌজদারি কার্যবিধি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের এই 401 ধারা ইউজ করা হলো, তার দণ্ড স্থগিত করা হলো, তাকে জামিন দেওয়া হলো এবং 5ই আগস্টের রাতেই রাষ্ট্রপতি আইন দিয়ে তাকে মুক্ত করে দিলেন, ফ্রি করে দিলেন। আমরা কিন্তু এর আগে সবসময় সকল রাজনৈতিক নেতারা কর্মীরা একটি কথা বলছিলাম যে বেগম খালেদা জিয়া স্টিল আন্ডার কনফাইনমেন্ট, কিন্তু সে অবস্থা থেকে মুক্ত করে দিলেন। তার মানে যদি আমি আর্টিকেল 49 ইউজ করতে চাই সেটাও ইউজ করার সুযোগ আছে। যদি আমি সিআরপিসির 401 ধারা ব্যবহার করতে চাই সেটা কেন এটা করতে চাইবো, এই জন্য করতে চাইবো যে আপনি যখন আরেকটি অধিকতর তদন্তের জন্য গেলেন, একটি তদন্ত কমিশন করলেন, তার মানে কি এটা গোটা জাতির আস্থা এবং বিশ্বাস যে ওই সময় যারা অন্যায় করেছিলেন তারা অপরাধী হিসেবে সংযুক্ত হন নাই, যারা অপরাধ করেছিলেন তারা এখনো আইনের ধরাছোঁয়ার বাইরে, আপনি তাদেরকে তো আনতে যাচ্ছেন। তাহলে আপনার প্রাথমিক যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা থেকে এই নিরপরাধ লোকগুলোকে ছেড়ে দেওয়ার মতো আইনের এই ফৌজদারি কার্যবিধির 401 অথবা আর্টিকেল 49 অফ আওয়ার কনস্টিটিউশন আপনি ইউজ করে এদেরকে ফ্রি করতে পারেন
এবং এটা সময়ের দাবি, আইনের দাবি। যদি আইনের দৃষ্টিতে সবাই সমান হয়, আমরা আশা করছি বিডিআর এর নিয়ে সরাসরি সুবিধাটা পাবো। লাভ নাই তো পারভেজ ভাই, আপনি এত আইন টাইন দেখানোর দরকার নেই তো সরকারকে। সরকার ক্ষমতা এসছে কনস্টিটিউশনের কোন ধারায় আমারে বলেন? এই সরকার যে এখন ক্ষমতায় আছে কনস্টিটিউশন, আমি জানি না এটা আপনি বলছেন কিনা। আমরা শুরুর দিকে বলছিলাম যে এটা একটি বিপ্লবী সরকার হবে, কারণ বিপ্লবের প্রথম কথা হলো সব ভেঙে চুরে চুরমার করে গঙ্গার জলে ফেলে দিয়ে নতুন করে জাতি দাঁড়াবে। আপনি সংবিধান রাখছেন না, আপনি সংবিধানের কোথায় এই যে অন্তর্বর্তী সরকার বলছেন এটা কোথায় পেলেন আপনি? আপনি সংবিধানে কিছু মানবেন, কিছু মানবেন না। আপনি 7 ক অক্ষুণ্ণ রাখবেন, আর্টিকেল 7 ক অক্ষুণ্ণ রেখে আপনারা যা করছেন আল্লাহ জানে ভবিষ্যৎ কি হবে। আপনাদের এখনো সময় আছে। আপনার মাধ্যমে আজকে এটা বলতে চাই যে এখনো যদি প্রোক্লেমেশন অফ রেভুলেশন যদি না হয়, যদি একটি বিপ্লবী সরকার এটাকে রূপ দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে সবার জন্যই, যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, আমরা যারা কর্মী হিসেবে পেছনে দিলাম, সবার জন্য একটি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। না, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের পরে বলছিল না যে সোনা মিয়াকে লাল মিয়া করে দেওয়ার এক গল্প বলছিলেন, যে ওই গল্পটা এক্স্যাক্টলি উনি বেঁচে থাকলে এখন ওই গল্পটা আবার বলতেন। মানে ওনাদের যা যা ভালো লাগে শেখ হাসিনার মতো সেগুলো রেখে দিয়েছেন, যেগুলো ভালো লাগে না সেগুলো তারা করে না। তারেক রহমানের মামলার জন্য আপনার সরকার পক্ষ থেকে আবার আপিল করা লাগে। হ্যাঁ, কত আইন, এই আইন এতদিন ওনাদের বেলায় ছিল না যখন ক্ষমতায় বসে। আমি শ্রদ্ধা রেখে বলি, আমার ধারণা এটা, আমি মানে আইনের একজন ছাত্র হিসেবে বলি, অ্যাপিল করেছে। এমনও হতে পারে তারা রিভিউ করবে আইনের এই প্রসেস গুলোকে অ্যাডজাস্টেড করে, হ্যাঁ দেন দে উইল মুভ। আমি ধারণা করে বলছি, এটা ভুল হতে পারে যে অ্যাপিল করেছে, এরপরে আরেকটি থেকে যায়, স্টেপস থেকে যায়, সেটা হচ্ছে রিভিউ। হয়তো তারা রিভিউ করবে, রিভিউ করে এই অবস্থানে যেন আর কোনো কালে ফিরে আসতে না পারে, হয়তো বা সেটাও করবে, আমি জানি না। করতে হইতো না যদি নাকি এই যে মাহমুদুর রহমানকে জেলে যাইতে হইলো। এখন প্রসিডিউরের ভিতর দিয়ে গেলে তো তাদেরকে সেটা করতেই হবে। তো আপনি প্রসিডিউর সবার ক্ষেত্রে মানাবেন, কারোর ক্ষেত্রে মানাবেন না, কারোর ক্ষেত্রে মানাবেন না। যাই হোক, আমরা সরকারকে বলতে চাই যে এই বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে আমি অন্তত আমার জায়গা থেকে, এবং আমার বিশ্বাস হাসিনুর ভাই সহ সেনাবাহিনীর অনেক ভালো মানুষ আছে যারা কিনা দেশপ্রেমিক, তারাও এই বিচারটার ব্যাপারে সর্বোচ্চ তাদের দিয়ে চেষ্টা করবেন। সো এই বিচার হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে বাংলাদেশ 25শে ফেব্রুয়ারি কিভাবে ভারতের হাতে হস্তান্তরিত হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব এইটার থেকে আমরা কোনোভাবেই সরব না। এবং আমি মনে করি বিডিআর এর যেই সদস্যরা আছেন তারা সবাই, তাদের পরিবারের ভেতরে আমি যে ঐক্য দেখেছি, যেই মানে মানসিক শক্তি দেখেছি, এটা আনবিলিভেবল। সো এটা হওয়া সম্ভব। শুধু একটা বিষয় নিয়ে খুব হতাশ লাগে, এই দেশের আলেম আছে, আলেমরা হচ্ছে, কষ্ট নিয়েন না, আপনারা হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই যে হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন না, আপনারা জেলখানায় ছিলেন, নাম ধরে বলি, যে কজন জেলখানায় ছিলেন, আপনাদের পায়ে ধরে ডলতো, অজুর পানি আইনা দিত, সেই লোকদের সাথে আমাদের কথা হয় এখনো। সেই লোকগুলির কথাটা আপনারা ভুলে গিয়েছেন। তাদের বাসা থেকে খাবার গিয়েছে, সেই খাবার সে না খায় আপনাকে খাইয়েছে। আপনারা মতো এরকম আলেমের প্রত্যক্ষ সাক্ষী। আবার ফের এই ইন্ডিয়ান পেদানি দরকার। এত 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 অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। প্রথম আলো নিয়ে এত কিছু এত কষ্ট করে সেগুলো বের করে আনলাম, এখন পর্যন্ত মামলা করতে ভয় পায়। আমি বলছি যা লাগে, কি লাগে বলেন, টাকা পয়সা কি লাগে, মামলা করেন। কি করে না, ওই গুম কমিশনে যাব, এখানে যাব, এত সময় আছে, হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে আবার হাসিনা যদি আসে। তারপরে খুব কষ্ট লাগে ভাই, এই মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছে। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে, পয়সা ছাড়া কোনো কিছু বুঝে না। যে যেখানে ইলিয়াস ভাই, রেডিমেড সাক্ষী পাওয়া যায়, যা বলবেন তাই পাওয়া যায়। বড় লজ্জা। আমি খুব বিশাল সম্মান করি এরকম রাজনৈতিক দল। ইলিয়াস ভাই, ওই লোকটারে নিয়ে কথা না বললে হয় না, ওরে নিয়ে কথা। আপনার আওয়ামী লীগের প্রতি এত দরদ কেন? এই আওয়ামী লীগ না আপনার 15 বছর পেদাইলো। যাই হোক, আলেম সমাজ, আপনাদেরকে সম্মান করি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই এখন পর্যন্ত ফারাবি, এই গত সপ্তাহে ফারাবি একজনের সাথে কথা হইলো, সে ইয়েতে আসছিল, সে আমাকে বলতেছে যে ভাই ওনার তো টাকা পয়সা টয়সা কিচ্ছু নাই। আমি বলছি কত টাকা লাগবে বলেন, কত? আমি তারে কোনো কিছু জিজ্ঞেস করি না, সে আমাকে ভয়েস পাঠিয়েছে। আমি বলছি কত টাকা লাগবে, আমাকে অ্যামাউন্ট বলেন খালি। তো সে আমাকে বলছে সে যায় না, তারপরে জানাবে। এখন এই যে ফারাবি সহ
কয়েক হাজার আলেম এখন পর্যন্ত জেলখানায়, এটা আলেমদের কোনো দায়িত্ব নাই? আপনাদের মনে পড়ে না যে আপনি যে 3 বছর 2 বছর ধরে জেলে 15 বছর জেল খাটলেন, আপনাদের মনেও পড়ে না তাদের কথা একটু? ইলিয়াস ভাই